আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস সময় থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমার থাকবে পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ আবহবিকার। পশ্চিমবঙ্গ থেকে থাকবে অবস্থান, প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমার রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রতিপ্রশ্নে মান 1 করে 1 × 7 = 7। প্রথম, কলকাতার দ্রাঘিমা হলো 22 ডিগ্রি 30 মিনিট উত্তর, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 92 ডিগ্রি পূর্ব উত্তর হবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, প্রত্যেকটি অক্ষরেখা অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, উপবৃত্ত, মহাবৃত্ত উত্তর হবে পূর্ণবৃত্ত। পরের প্রশ্ন, 5 সংস্থান তত্ত্বের জনক বলা হয় উইলসন, ম্যাকেঞ্জি, পিচো না মর্গানকে উত্তর হবে পিচোকে। পরের প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল হলো এক প্রকার উন্নত, অবনত, স্বাভাবিক না প্লাবন সময় উত্তর হবে উন্নত। পরের প্রশ্ন, কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি উত্তর লিখবে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার না অসম উত্তর হবে ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, ক্যানিংকে, সুন্দরবনকে, দক্ষিণ দিনাজপুরকে উত্তর হবে ক্যানিংকে। পরের প্রশ্ন, মূলমধ্যরেখার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার মান 0 ডিগ্রি 90 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি পশ্চিম, 180 ডিগ্রি উত্তর হবে 180 ডিগ্রি। পরের প্রশ্ন, মরু অঞ্চলের পর্বতের পাদদেশীয় ভূমিভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় বাজাদা ওয়াদি প্লায়া পেডিমেন্ট উত্তর হবে পেডিমেন্ট। প্রশ্ন, তিস্তার উপনদী বিহারীনাথ, বেলপাহাড়ি, মথুরাখালী, অযোধ্যা উত্তর হবে মথুরাখালী। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2-এর দাগে রয়েছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি প্রতিপ্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, পশ্চিমবঙ্গে শীতকালে দক্ষিণায়ন পশ্চিম দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয় উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। পরের প্রশ্ন, প্রতিটি অক্ষরেখায় পরস্পরের সমান্তরাল ও পৃথিবীর অক্ষকে সমকোণে ছেদ করেছে উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। পরের প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া হলো বহিস্থ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশ বিশেষ উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরে তোমাদের রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, মধ্য আটলান্টিক শৈলশিলা বরাবর রয়েছে ড্যাশ ধরনের পাত্র প্রতিসারী পাত। প্রশ্ন, দক্ষিণ আমেরিকার অল্টিপ্লানো ড্যাশ মালভূমির উদাহরণ উত্তর হবে লাভা গঠিত। পরের প্রশ্ন, দার্জিলিং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী ড্যাশ হলো ড্যাশ উত্তর লিখবে তিস্তা। পরের প্রশ্ন, গয়ের দাগে রয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো 3টি প্রতিপ্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ক্রোনোমিটার ঘড়ি কে উদ্ভাবন করেন উত্তর লিখবে জন হ্যারিসন। প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি উত্তর লিখবে পশ্চিম বর্ধমান। প্রশ্ন, মূলমধ্যরেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে উত্তর লিখবে 90 ডিগ্রি। প্রশ্ন, একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখে উত্তর লিখবে তিব্বত মালভূমি। প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় উত্তর লিখবে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে। প্রশ্ন, স্তম্ভ মেলাও প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ক স্তম্ভে রয়েছে শুশুনি পাহাড় ইলুভিয়েশন আর খ স্তম্ভে রয়েছে বিস্তর, বাঁকুড়া আর পুরুলিয়া। শুশুনিয়া পাহাড় হবে বাঁকুড়া আর ইলুভিয়েশন হবে বিস্তর। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন উত্তর লিখবে বিষুব কথাটির অর্থ সমান। নিরক্ষরেখার ওপর বছরের প্রতিটি দিন সূর্যরশ্মি লম্বভাবে বা প্রায় লম্বভাবে পড়ে বলে দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি হয়। সেই কারণে এই রেখাটির অপর এক নাম বিষুব রেখা। অথবা দিয়ে রয়েছে ভৌগোলিক জালক কাকে বলে? দুটি স্থির মেরুবিন্দু উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটিকে অক্ষ বলে। গ্লোবের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক দ্রাঘিমা রেখা জালের মতো বেষ্টন করে থাকে।
একে ভৌগোলিক জালক বলে। এই রেখাগুলির মাধ্যমে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। পাত কি? অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শক্ত ও কঠিন খণ্ডগুলিকে পাত বলে। 1956 খ্রিস্টাব্দে কানাডার ভূপদার্থবিদ জে.টি. উইলসন প্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। ভূত্বকে 7টি বড় পাত, 8টি মাঝারি পাত ও 20টিরও বেশি ছোট পাত রয়েছে। উদাহরণ: ইউরেশীয় পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত প্রভৃতি। অথবা রয়েছে বাজাদা কি? উত্তর লিখবে কোনো মরু অঞ্চলে পর্বত পাদদেশীয় নিম্নাংশের জল ও বায়ু প্রবাহের সম্মিলিত কার্যে টুকরো টুকরো পাথর ও বালিকণা সঞ্চিত হয়ে যে সমতল ভূমিভাগ গঠন করে তাকে বাজাদা বলে। পরে হচ্ছে নগ্নিভবন কাকে বলে? উত্তর লিখবে আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের বেশিরভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভেতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। সুতরাং নগ্নিভবন হলো আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। অথবা রয়েছে ধাপ চাষ কি বা স্টেপ ক্রপিং কি? পাহাড়ি অঞ্চলে ঢাল কয়েকটি ভাগে কেটে ধাপের সৃষ্টি করে প্রবাহমান জলের গতি প্রশমিত করা হয় এবং কৃষিকাজে ব্যবহার করা হয়। এই কৃষিকাজকে ধাপ চাষ বা স্টেপ ক্রপিং বলে। এর ফলে পাহাড়ের ঢালে মৃত্তিকা ক্ষয় কম হয়। তাল কাকে বলে? তাল কথার অর্থ নিম্নভূমি বা হ্রদ। সমগ্র কোচবিহার জেলা, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, উত্তর দিনাজপুরের উত্তরভাগ, মালদা জেলার মহানন্দা কালিন্দী নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত নিচু ভূমিভাগকে স্থানীয় ভাষায় তাল বলে। অথবা রয়েছে ত্রাসের নদী কাকে এবং কেন বলে? তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কারণ পার্বত্য অঞ্চলের এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষার জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা যায়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। রয়েছে বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। প্রথম, দ্রাঘিমা রেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো। দ্রাঘিমা রেখার গুরুত্বগুলি হলো: 1. গোলার্ধ নির্ণয়। মূলমধ্যরেখা ও 180 ডিগ্রি দ্রাঘিমা মিলিত হয়ে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। 2. প্রমাণ সময় গণনা। মূলমধ্যরেখা স্থানীয় সময়কে সমস্ত পৃথিবীর প্রমাণ সময় ধরে বিভিন্ন দেশের প্রমাণ সময় গণনা করা হয়। স্থানীয় সময় নির্ধারণ। প্রতিটি দ্রাঘিমা রেখার ওপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের ভিত্তিতে স্থানীয় সময় নির্ধারণ করা হয়। 4. তারিখ বিভাজন। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে যা পৃথিবীতে তারিখ বিভাজনে সাহায্য করে বা কাজ করে। অবস্থান নির্ণয়। কোনো স্থান পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে অবস্থিত তা দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করা হয়। পরে সীমানা নির্ধারণ। পৃথিবীর বেশ কিছু দেশ বা রাজ্যের মধ্যে সীমানা নির্ধারণে দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়েছে, যেমন ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে 141 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং আলাস্কা ও কানাডার মধ্যে 114 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা সীমানা রূপে অবস্থিত। অথবা হচ্ছে প্রমাণ সময়। IST বলতে কী বোঝো? তো লিখবে একটি দেশে অসংখ্য দ্রাঘিমা রেখা থাকে, ফলে সেই দেশে একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয়, ফলে দেশের কাজকর্ম চালাতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয় এবং ওই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় ধরা হয়। ভারতের ক্ষেত্রে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই ওই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বা IST ধরা হয়। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের কোকোনাদ ও সোনাইটের ওপর দিয়ে প্রসারিত হয়েছে। প্যারা চেঞ্জ করলে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব প্রমাণ দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে ভারতের সব সরকারি বেসরকারি অফিস, রেল চলাচল, বেতার ও টেলিভিশন সম্প্রচার ইত্যাদি কাজকর্ম পরিচালিত হয়ে থাকে। ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচের সময় বা গ্রিনিচের প্রমাণ সময়
থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে, কারণ ভারতের প্রমাণ দ্রাঘিমা গ্রিনিচের থেকে 82°30' পূর্বে অবস্থিত। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? ভারতের অন্যতম শ্রেষ্ঠ খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল হলো ছোটনাগপুর মালভূমি। এখানকার আর্কিয়ান ও টার্শিয়ারি যুগের শিলাস্তরে প্রচুর পরিমাণে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে, যার পরিমাণ ভারতের মোট সঞ্চিত খনিজ সম্পদের প্রায় 40%। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ছাড়া প্রায় সমস্ত ধরনের খনিজ সম্পদ যেমন কয়লা, অভ্র, তামা, বক্সাইট, আকরিক লোহা, গ্রাফাইট, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম, ডোলামাইট, সীসা, কোমাইট, চীনামাটি, ফেলসাফার, ফায়ার ক্লে, অ্যামাইটাইট, কাইনাইট প্রভৃতি যথেষ্ট পরিমাণে ছোটনাগপুর অঞ্চলে পাওয়া যায়। এর মধ্যে ভারতের মোট সঞ্চয়ের প্রায় 70% কয়লা, 95% তামা, 52% অভ্র, 50% বক্সাইট এই অঞ্চলে সঞ্চিত আছে, এবং ভারতের মোট উৎপাদনের প্রায় 40% কয়লা, 90% অভ্র, 50% তামা, 30% বক্সাইট, 34% গ্রাফাইট, 15% আকরিক লোহা এই অঞ্চল থেকে উত্তোলিত হয়। এই কারণে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, টিকা লেখো গ্রস্ত উপত্যকা। পয়েন্টগুলোর সংজ্ঞা: দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমি সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। সৃষ্টির কারণ: প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট টান ও সংকোচনের জন্য শিলাস্তরে ফাটল বা চ্যুতি সৃষ্টি হয়। এইরূপ দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ মহীভাবক আলোড়নের কারণে নিচে বসে গেলে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়, এবং পাশের অংশ দুটি স্তূপ পর্বতরূপে বিরাজ করে। উদাহরণ: রাইন নদী উপত্যকা হলো গ্রস্ত উপত্যকা এবং দুপাশের স্তূপ পর্বত দুটি হলো ভোজ ও ব্ল্যাক ফরেস্ট। পরে টিকা লেখো আবহবিকার। সংজ্ঞা: আবহাওয়ার অন্তর্গত বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তুষারপাত প্রভৃতি দ্বারা যান্ত্রিকভাবে শিলা বিচূর্ণীকৃত হলে কিংবা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জল প্রভৃতির দ্বারা রাসায়নিকভাবে শিলা বিয়োজিত হলে তাকে আবহবিকার বা বিচূর্ণীভবন বলে। বৈশিষ্ট্য: আবহবিকারে ভূপৃষ্ঠ শিলা বিচূর্ণীকৃতি বা বিয়োজিত হয় ও বিচূর্ণীকৃতি বা বিয়োজিত পদার্থগুলি মূল শিলার কাছাকাছি পড়ে থাকে। উদাহরণ: ক্ষুদ্রকণা বিস্ফোরণ, প্রস্তরছাই খণ্ডীকরণ, স্বল্পমোচন, অঙ্গরাযোজন, জারণ, আর্দ্র বিশ্লেষণ প্রভৃতি প্রক্রিয়ায় আবহবিকার সংঘটিত হয়। অথবা দিয়ে রয়েছে হিউমাস। টিকা লেখো হিউমাস। উত্তর লিখবে: উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরি স্তরে জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থিত অনুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। একে হিউমাস বলে। হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর ও পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই ধরনের মাটির জলধারণ ক্ষমতাও খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গে শীতকালে উত্তর হাইপেন পূর্ব দিক থেকে শীতল ও শুষ্ক মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে এই সময় ঝড় বৃষ্টি সাধারণত হয় না এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। তবে সুদূর পশ্চিমের ভূমধ্যসাগর থেকে সৃষ্টি হয়ে আসা নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয়। পশ্চিম দিক থেকে আসার কারণে এই নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। বৈশিষ্ট্য: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 75 থেকে 100 সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়। 2 পাহাড়ে তুষারপাত হয়। 3 অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকে। অথবা টিকা লেখো ম্যানগ্রোভ উদ্ভিদ। সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে যে সকল উদ্ভিদ কিছু শারীরবৃত্তীয় অভিযোজন অর্থাৎ শ্বাসমূল, ঠেসমূল, জরায়ুজ, অঙ্কুরোদ্গম ইত্যাদির মাধ্যমে লবণাক্ত মৃত্তিকায় প্রতিকূল পরিবেশে জন্মায় ও বেড়ে ওঠে তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। প্রাপ্তিস্থান: পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ পাওয়া যায়। উদাহরণ: সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, কেওড়া, ছাতিম, ধুদুল, পিঠালি ইত্যাদি। ব্যবহারিক গুরুত্ব: 1. এই উদ্ভিদের পাতা দিয়ে ঘর ছাওয়া হয়। 2. এই উদ্ভিদগুলি কাঠ, জ্বালানি রূপে ব্যবহৃত হয় ও গৃহ নির্মাণের উপকরণ ও রূপে ব্যবহৃত হয়। 3. এছাড়া এই অরণ্যের মোম ও মধু পাওয়া যায়। 4. ম্যানগ্রোভ অরণ্য ও সুন্দরবনের সৌন্দর্য এখানে পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 5। প্রথম তোমাদের রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নির্ণয় করো। পরে রয়েছে পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। ভালো করে উত্তরগুলো দেখে নাও।
দেখে নাও, প্রথমেই তোমরা অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার পার্থক্যটা দেখতে পাচ্ছ। এখানে মোট 10টি পার্থক্য দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে 6টি তোমার সহজ মনে হবে সেই 6টি পার্থক্য তোমরা কিন্তু এখান থেকে লিখে দেবে। ভালো করে দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও প্রথম 5টা, এবার বাকি 5টা দেখে নাও। এখান থেকে যে কোনো 6টি, যে 6টি তোমার সহজ মনে হবে সেই 6টি তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করে ফেলবে। 6টি লিখলেই কিন্তু হয়ে যাবে। এর পরের প্রশ্নের উত্তর দেখে নাও, পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের গঠন। পাঁচ সংস্থান তত্ত্ব আবিষ্কার। ভূবিজ্ঞানী জেটি উইলসন 1965 খ্রিস্টাব্দে প্রথম পাঁচ শব্দটি ব্যবহার করে। এরপর ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান প্রমুখ বিজ্ঞানীগণ এই তত্ত্বের অবতারণা করলেও ফরাসি বিজ্ঞানী লাপিচো প্রথম পাঁচ সংস্থান তত্ত্বের সর্বাধুনিক ব্যাখ্যা দেন। তোমাদের রয়েছে তত্ত্বের মূল বক্তব্য। দেখো, আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, তোমারই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমরা এখান থেকেই মুখস্থ করে নেবে বা খাতাতে কিন্তু নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও, পরের পয়েন্ট করবে পাঁচ সঞ্চরণ ও ভঙ্গিল পর্বতের উত্থান। ভালো করে দেখে নাও, অভিসারী পাঁচ সীমান্তের 3টি ভাগ হচ্ছে, একটা হচ্ছে মহাদেশীয় মহাদেশীয়, আর একটা হচ্ছে মহাদেশীয় মহাসাগরীয়, একটা হচ্ছে মহাসাগরীয় মহাসাগরীয়। এই মহাসাগরীয় পাতে কিন্তু ভঙ্গিল পর্বত গঠিত হয় না। শুধু পয়েন্ট করব মহাদেশীয় পাঁচ সীমান্তে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। ভালো করে দেখে নাও, এই ছবিটা তোমরা কিন্তু এঁকে দেবে। ছবিটা দেখে নাও, মহাদেশীয় পাঁচ সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। পরে পয়েন্ট করব উদাহরণ। পরে তোমাদের রয়েছে পরের মেন পয়েন্ট, মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। চিত্রতে দেখে নাও, এই চিত্রটা তোমাদের কিন্তু এবার আঁকতে হবে। লাস্ট পয়েন্ট করবে উদাহরণ। তোমরা যদি চিত্রসহ এই প্রশ্নের উত্তরটা করো তাহলেই কিন্তু ফুল মার্কস তোমরা পাবে। 1 নম্বরও কিন্তু তোমাদের এক্সামিনার কিন্তু কাটতে পারবে না, সেহেতু খুব ভালো করে তোমরা কিন্তু চিত্রসহ এই প্রশ্নের উত্তরটা লিখবে। ভালো করে দেখে নাও, পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। লেখা শুরু করবে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব নিম্নরূপ। 1. ঋতু বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতু বৈচিত্র্য। প্রধানত 4টি ঋতু গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত হলেও পশ্চিমবঙ্গে 6টি ঋতু লক্ষ্য করা যায়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। 2. উষ্ণতা। পশ্চিমবঙ্গের মৌসুমি বায়ুর প্রভাবে সামগ্রিকভাবে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করলেও স্থানভেদে উষ্ণতার পার্থক্য দেখা যায়, যেমন গ্রীষ্মকালে কলকাতার গড় উষ্ণতা 35 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও আসানসোলের গড় উষ্ণতা হয় 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার শীতকালে উপকূলীয় অঞ্চলের গড় উষ্ণতা 12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও পার্বত্য অঞ্চলে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। 3 দিয়ে পয়েন্ট করে বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে, তবে বৃষ্টিপাত সর্বত্র সমান হয় না। গড় বার্ষিক বৃষ্টিপাত পার্বত্য অঞ্চলে 400 সেমি, তরাইয়ে 350 সেমি, মালভূমিতে 125 সেমি ও সমভূমিতে 180 সেমি। 4 দিয়ে পয়েন্ট করবে আগমনের অনিশ্চয়তা। দক্ষিণায়ন পশ্চিম মৌসুমি বায়ু সময়ের আগে ঢুকলে বন্যা বা সময়ের পরে এলে খরা হয়। 5. প্রাকৃতিক ঝঞ্ঝা। মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে কালবৈশাখী, শরৎকালে আশ্বিনের ঝড় ও শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। 6. শীতল উত্তর হাইপেন পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব। উত্তর হাইপেন পূর্ব মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হলেও বিভিন্ন স্থানে শীতলতার প্রভেদ লক্ষ্য করা যায়, যেমন পার্বত্য ও মালভূমি অঞ্চলে উষ্ণতা কম হলেও দক্ষিণবঙ্গে উষ্ণতা খুব কম হয় না। উষ্ণতা হবে, দক্ষিণবঙ্গে উষ্ণতা খুব কম হয় না। 7 দিয়ে লিখবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ আইপেন পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু শীতকালে উষ্ণ। 7 দিয়ে পয়েন্ট করবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ আইপেন পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু শীতকালে শুষ্ক উত্তর আইপেন পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয় না। তাই আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল পশ্চিমবঙ্গের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। 8. উষ্ণতার উপর প্রভাব।
গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহের হাত থেকে মৌসুমি বায়ু রক্ষা করে। মৌসুমি বায়ুর আগমনে বৃষ্টি শুরু হয় এবং উষ্ণতা প্রায় কমে যায়, তবে শীতকালে উত্তর হাইপেন পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শীতের প্রকোপ অনেক সময় বেড়ে যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।